সরি জান, এর চেয়ে আসতে পারবো না। বিয়ে করেছি বাসর যদি মন মতো না করি তাহলে যে ভীষণ আক্ষেপ থেকে যাবে। আর তুমি আমাকে অনেক মজা দিচ্ছ। কথাগুলো শেষ করতে আবার নিজের ক্ষুধা নিরবন করতে ব্যস্ত হয়ে পড়ল অরণ্য। এইভাবে টানা 1 ঘন্টা উঠানামা করার পরে ক্লান্ত শরীরে নির্জানার উপর ভর ছেড়ে শুয়ে পড়ল অরণ্য। আজ বিকেলে ঘটনা, কলেজের শেষ, বাসায় ফিরতে ফিরতে বিকেলে 4টা বেজে গেল নির্জনার। দিন শেষে রোদটা যখন ধীরে ধীরে স্নান হয়ে আসছে, গেটের সামনে এসে সে একটু থমকে দাঁড়ালো। বাসার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো বড় গাড়ি। চকচকে কালো রঙের গাড়িগুলো এই বাড়িতে খুব একটা দেখা যায় না। নির্জনার ভ্রু কুঁচকে গেল, মনে মনে ভাব পড়ল, কে এলো আবার। সে ধীরে ধীরে ভেতরে ঢুকতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা তৃষা হঠাৎ বলে উঠল, নির্জানা, তুমি এসে গেছো? তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নিতে হবে। নির্জানা বিস্মিত চোখে তাকালো। রেডি হয়ে নেব মানে? তুমি কি বলছো ভাবি? কথা বলতে বলতে সে ড্রয়িং রুমের দিকে কয়েকবার উকি দিল। সেখানে কয়েকজন অপরিচিত মানুষ বসে আছে। কারো হাতে চায়ের কাপ, কারো মুখে মৃদু হাসি, যেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় চলেছে। কিন্তু নির্জানা কিছুই বোধগম্য হলো না। তৃষা তাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগ দিল না। প্রায় টেনে হিঁচড়ে তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। নির্জানা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বলল, কি করছো ভাবি? কি হয়েছে বলো তো? বলবে তো নাকি? তৃষা কোনো উত্তর না দিয়ে বিছানার উপর রাখা একটা পিচ রঙের শাড়ি ভাঁজ খুলতে খুলতে শান্ত গলায় বলল, আজ তোমার বিয়ে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো নির্জানার কানে। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি যা তা বলছো তুমি? তারপর হঠাৎ জোরে ডাকতে লাগলো, মা, মা। কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকলেন তার মা, রোকসানা বেগম। নির্জানা পায়ে ছুটে গিয়ে বলল, মা, ভাবি এসব কি বলছে? কাহিনী কি? আমাকে খুলে বলো প্লিজ। রোকসানা বেগমের মুখে অদ্ভুত এক গাম্ভীর্য। তিনি ধীরে স্বরে বললেন, তৃষা যা বলেছে একদম সত্যি। তুমি ভালো মেয়ের মতোই তৈরি হয়ে নাও। এর বেশি কিছু না বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। নির্জানা স্থির হয়ে দাঁড়িয়েই রইল কয়েক মুহূর্ত। তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গলায় জমে থাকা ক্ষোভ আর হতাশা বেরিয়ে এলো। আমাকে না জানিয়ে হুট করে এভাবে আমার বিয়ে ঠিক করলে কিভাবে? আমি কিছুতেই এ বিয়ে করব না। তৃষা এসে তার পাশে বসলো। কণ্ঠটা অদ্ভুত শান্ত। বোন শোনো, মেয়ে হয়ে জন্মালে পরের বাড়িতে আজ না কাল হয়, কাল যেতেই হয়। আর তুমি তো জানোই, বাবা এক কথার মানুষ। উনি তো কথার খেলাপ কখনো করেন না। বাবার কথা শুনতেই নির্জানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানে তার বাবা নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ান না। হাজার কথা জমে থাকলেও আর মুখ খুলতে পারল না নির্জানা। অবশেষে নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে কবুল বলতে হলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে সে ঠিক বুঝে উঠতে পারল না কখন মানুষগুলো এলো, কখন বিয়ের কাজ শেষ হলো। এমনকি নিজের স্বামীর মুখটাও সে ঠিক করে দেখেনি। সবকিছু যেন স্বপ্নের মতো হুট করে ঘটে গেল। ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি। স্নান আলোয় ঢাকা একটা ঘরে বসে আছে নির্জানা। ঘরে শুধু একটি ডিম লাইট জ্বলেছে। আলোটা এত ক্ষীণ যে চারপাশের জিনিসগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। নির্জানা মুখটা মলিন, বুকের ভেতর জমে আছে অজস্র কষ্ট। মনে হচ্ছে যদি একটু কাঁদতে পারতো হয়তো মনটা হালকা হতো। কিন্তু অদ্ভুতভাবে চোখের পানি যেন শুকিয়ে গেছে। ঠিক তখনই দরজার খোলার শব্দ হলো। নির্জানা একটু সোজা হয়ে বসলো। ঘরে ঢুকলো অরণ্য। সে নতুন করে আর আলো জ্বালালো না। নিঃশব্দে এসে নির্জানার পাশে বসে পড়ল। কয়েক মুহূর্ত কোনো কথা বলল না, যেন দুজনে নিজেদের অচেনা নীরবতার ভেতর আটকে আছে। অরণ্য ধীরে ধীরে হাত বাড়িয়ে নির্জানার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর তার দু হাত দিয়ে নির্জানার গাল চেপে ধরে নিজের ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিল। তারপর প্রায় 5 মিনিট পর অরণ্য তার ঠোঁট ছাড়িয়ে নিল। নির্জানা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে অরণ্যর পাশে কেটে চলে যেতে যেতে লাগে। তখনই অরণ্য ঘাপটি মেরে তার হাত ধরে ফেলে টেনে নিয়ে শুয়ে দেয়। তারপর আস্তে আস্তে তার ঘাড়ে গলায় চুমু খেতে থাকে। এক পর্যায়ে নির্জানার পরনের শাড়ি এক টানে খুলে ফেলল তা, আর
তার সবকিছু হয়ে গেল অরণ্যর দখলে। অরণ্য এই মানুষটা নির্জনার কাছে সম্পূর্ণ অচেনা, তবুও এখন থেকে তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। স্নানের আলো নিঃশব্দে সেই ঘরে শুধু শুরু হলো এক অজানা সম্পর্কের প্রথম রাত। জানালার ফাঁক দিয়ে সকালের সূর্যের নরম আলো নির্জনার মুখে পড়তে তার বন্ধ চোখ কুঁচকে গেল। সে আস্তে আস্তে তার চোখ জোড়া খুলে বসে পড়ল। মাথাটা কেমন জানি ভারী লাগছে। ঘুমঝুম চোখের চারপাশ তাকিয়ে দেখার পরও সবকিছু বুঝতে তার খানিকটা সময় লাগলো। তার আখি জোড়া চলে গেল তার উলঙ্গ শরীরের দিকে। সঙ্গে সঙ্গে পাশে থাকা চাদর পেঁচিয়ে নিল। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ ধরে গোসল করলো নির্জানা। ঠান্ডা পানি ধরা ধারা শরীর ছুঁয়ে যেতে যেতে যেন রাতের অস্বস্তি আর ক্লান্তি কিছুই ধুয়ে নিয়ে গেল। কিন্তু মনের ভেতরে ভারটা তেমন কমলো না। গোসল সেরে যখন সে ওয়াশরুম থেকে বের হলো, তখন তার চোখে প্রথমে গিয়ে পড়লো বিছানার দিকে। বিছানা গুছানো, কিন্তু সেখানে কেউ নেই। নির্জনা একটু থমকে গেল। ঘরের চারদিকে তাকালো, কোথাও কারো কোনো চিহ্ন নেই। না বারান্দায়, না ঘরে অন্য পাশে। মনে হলো সে যেন কোনো আগেই বেরিয়ে গেছে। একটা অদ্ভুত নিঃসঙ্গতা এসে ভর করলো নির্জনার মনে। সে ধীরে ধীরে গিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। হাঁটু দুটো ভাঁজ করে প্রথমে ঘাপটি মেরে বসে রইল। এই বাড়ির প্রতিটি জিনিস, প্রতিটি দেওয়াল তার কাছেও অচেনা। যেন সে হঠাৎ করেই কোনো অজানা গল্পের ভেতর ঢুকে পড়েছে। কিছুক্ষণ এভাবে কাটলো। হঠাৎ দরজার কাছে কারো পায়ের শব্দ হলো। তারপর দরজা একটু খুলে উকি দিল একটা মেয়ে। মেয়েটির হাসি মুখে বলল, ভাবি, তোমাকে আম্মু নিচে ডাকছে। নির্জনা তাকিয়ে দেখলো মেয়েটিকে বয়সটা খুব বেশি হবে না, মোটামুটি তারই সমবয়সী মনে হলো। নির্জনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মেয়েটি আগে আগে হাঁটতে শুরু করলো, আর নির্জনা তার পিছু পিছু এগিয়ে চললো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার মনে হচ্ছিল প্রতিটা ধাপ যেন তাকে আরও অচেনা এক জীবনের দিকে নিয়ে যাচ্ছে। নিচতলার নামতেই রান্নাঘরের দিকে থেকে ভেসে এলো বাসনের শব্দ আর হালকা মশলার গন্ধ। ঠিক তখনই রান্নাঘরের ভেতর থেকে এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলেন। মেয়েটিকে দেখে তিনি প্রশ্ন করলেন, অধরা, তোমার ভাইয়া কোথায় গেছে? তখনই নির্জনা বুঝলো সমবয়সী মেয়েটির নাম অধরা। অধরা স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, মর্নিং ওয়াক করতে বের হয়েছে হয়তো। মহিলাটি মাথা নেড়ে নির্জনার দিকে তাকালেন। তার চোখে এক ধরনের কোমলতা ছিল। তিনি মৃদু হাসি দিয়ে বললেন, এদিকে এসো মা। নির্জনা একটু অপ্রস্তুত হয়ে গেল। সে স্বভাবতই মাথার ওড়নাটা আরেকবার ঠিক করে নিল। নতুন পরিবেশে নিজের অজান্তেই একটু বেশি গুছিয়ে নিতে ইচ্ছে করছিল। তারপর ধীরে পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দাঁড়াও। ঠিক তখনই একটা কড়া গলা বসে এলো। নির্জনা চমকে উঠে ঘুরে তাকালো। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা এক যুবক। ফর্সা গায়ের রং, তীক্ষ্ণ দৃষ্টি, মুখেও অদ্ভুত এক গম্ভীর্য। তাকে দেখে মানুষটা খুব কমই হাসে। ছেলেটি ধীরে পায়ে এগিয়ে এলো। তার চোখ সরাসরি গিয়ে থামলো নির্জনার উপরে। তারপর মাঝবয়সী মহিলা অর্থাৎ আজমিরা বেগমকে দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, মম, এই মেয়ে এখানে কি করছে? ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূরে যেতে বলো। কথাটা যেন হঠাৎ করে ঘরের ভেতরে ভারী করে দিল। আজমিরা বেগম ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালেন। তিনি কড়া গলায় বললেন, অরণ্য, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? ও ও এখন তোর বিয়ে করা বউ। ওর সাথে ভালো ব্যবহার করবি। নির্জনা মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। তার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল। তাহলে এই মানুষটাই তার স্বামী? অরণ্য, অদ্ভুত ব্যাপার। স্বামীর মুখ তো দূরের কথা, তার নামটাও সে ঠিক জানতো না। অরণ্য তার কোনো কথা বলল না। সে অধরার দিকে তাকিয়ে বলল, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। কথাটা বলে সে আর দাঁড়ালেন না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। নির্জনা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনের ভেতর একটাই কথায় ঘুরপাক খেতে লাগলো, রাতে সেই মানুষটা আর সকালের এই মানুষটা যেন সম্পূর্ণ আলাদা। তার ভাবনার মাঝেই আজমিরা বেগম 1 কাপ কফি
এগিয়ে দিলেন। যাও মা, এটা অরণ্যকে দিয়ে এসো। নির্জানা যেন একটু লাফিয়ে এক পা পিছিয়ে গেল। দুই হাত তুলে তাড়াতাড়ি বলল, মাফ করবেন, আমি পারবো না। তার চেয়ে কোথায় কি বাসন কোসন আছে বলুন, আমি সেগুলো ধুয়ে দিচ্ছি। কিন্তু ওনার কাছে যেতে বলবেন না। আজমিরা বেগম অবাক হয়ে তাকালেন। ছি ছি, তুমি বাসন মাজবে কেন? তিনি মৃদু হেসে বললেন, তুমি এই কফিটা অরণ্যকে দিয়ে এসো। কথা শেষ করে প্রায় জোর করে কফির কাপ তার হাতে ধরিয়ে দিলেন। নির্জানা আর কিছু বলতে পারল না। অনিচ্ছা আর অজানা ভয় নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অরণ্য ঘরের দরজার সামনে এসে সে সে একটু থামলো। ভেতর থেকে ল্যাপটপের কিবোর্ড চাপার শব্দ আসছে। নিজেরা সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলো। অরণ্য বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু দেখছিল। সে মাথা না তুলেই বলল, টেবিলের ওপর রেখে যা, তারপর দরজাটা লাগিয়ে বের হয়ে যা। নিজেরা চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের ওপর কফির কাপটা রাখলো। তারপর দ্রুত বের হয়ে আসতে গেল। ঠিক তখনই হঠাৎ তার পায়ে হ্যাঁচকা খেলো। নিজেকে সামলে নিলেও টেবিলের পাশে রাখা একটা ফুলদানি মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেল। ঝনঝন শব্দে ঘর ভেঙে গেল। অরণ্য তৎক্ষণাৎ তাকালো। তার চোখে গিয়ে থামলো নির্জনার উপরে। মুহূর্তের মধ্যেই সে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে এলো। নির্জনার হাত শক্ত করে ধরে তাকে দেওয়ালের কাছে ঠেলে দাঁড় করালো। তার চোখে তখন স্পষ্ট বিরক্তি। তখন কি বলেছিলাম শুনতে পাওনি? অরণ্যর কণ্ঠ ঠান্ডা আর ধারালো। আমি তোমাকে বউ বলে মানি না। আমার আশেপাশে যদি আর একবার ঘুরতে দেখি তাহলে কিন্তু ভালো হবে না। কথা শেষ করে সে হাত ছেড়ে দিল। নির্জানা কয়েক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। চোখে ভয় নেই, বরং অদ্ভুত এক দৃঢ়তা। এই যে মিস্টার, সে শান্ত গলায় বলল, নিজেকে কি ভাবেন আপনি? অরণ্য একটু থমকে গেল। নির্জানা আবার বলল, আপনি কি ভাবছেন? আপনার আশেপাশে না থাকলে আমি বসে বসে কাঁদবো? হ্যাঁ, আপনি ভুল ভাবছেন। তার কণ্ঠ আরো দৃঢ় হয়ে উঠল। আমি নির্জানা সরকার। অন্য মেয়েদের মতো ভ্যা ভ্যা করে কাঁদতে শিখিনি। আমি শিখেছি আপনার অহংকারী মানুষদের শিক্ষা দিতে। একটু থেমে সে স্পষ্ট করে বলল, আর হ্যাঁ, আপনিও একটা কথা মনে রাখবেন, এ বিয়ে আমিও মানি না, আর আপনাকেও না। কথাগুলো যেন অরণ্যকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দিল। সে অবাক হয়ে তাকিয়ে রইল নির্জানার দিকে। একটা মেয়ে এত আত্মবিশ্বাস নিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলা, এটা যেন সে কল্পনাতেও ছিল না। নিজেকে সামনে নিয়ে অরণ্য ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি দিল। বিয়ে করতে চাওনি? সে ধীরে ধীরে বলল, তাহলে বিয়ে করলেন কেন? প্রশ্নটা শুনে নির্জানার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। তার চোখে এক ঝলক কষ্ট ভেসে উঠল। কিন্তু সে কিছু বলল না। চুপচাপ ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। কয়েক মুহূর্তের পর দরজাটা নীরবে বন্ধ হয়ে গেল। অরণ্য তখনও একই জায়গায় দাঁড়িয়ে। সন্ধ্যায় নেমে এসেছে ধীরে ধীরে। সারাদিনে একবারও অরণ্যর মুখোমুখি হয়নি নির্জানা। দিনের বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে আধারের সাথে। অধরা বেশ প্রাণবস্তু স্বভাবের মেয়ে। কথা বলতে ভালোবাসে, হাসতে ভালোবাসে। সারাদিন সে নানান গল্প করেছে বাড়ি, নিজেদের ছেলেবেলা, অরণ্যের। কিন্তু নির্জানার দিক থেকে কথার জবাব খুব বেশি আসেনি। অধরার প্রতিটা প্রশ্নের উত্তরে সে শুধু হাঁ কিংবা না বলেই থেমে গেছে। তবুও অধরার কথার ভিতর দিয়ে নির্জানা অনেক কিছু জেনে নিয়েছে। অরণ্যর বয়স যখন 13 আর অধরার যখন 2 বছর, তখনই তাদের বাবা মা মারা যান। সে সময় থেকেই নাকি অরণ্য বদলে যায়। আগে নাকি সে খুব হাসি খুশি ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। তারপর অনেক কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে অরণ্য নিজের ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সেই ছোট ব্যবসাটা বড় হয়ে ওঠে। এখন তার 8টি কোম্পানি, দেশের নামকরা কোম্পানিগুলোর মধ্যে একটি। অধরা এসব বলতে বলতে গর্বে হাসছিল। তিনি নির্জানা শুধু নীরবে শুনেছে। তার নিজের ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা জমে আছে। এদিকে সারাদিনে একবারও সে তার নিজের বাড়ি কারোর সাথে কথা বলেনি। 2-1বার টিনা ফোন করেছিল, কিন্তু নির্জানা ফোনটা রিসিভ করার বদলে চুপচাপ সুইচ অফ করে রেখেছে। তার মনে হচ্ছিল এখন যদি কারোর সাথে কথা বলে
হয়তো নিজেকে আর সামলাতে পারবে না। নিজেকে অভিমান জমে গেছে পরিবারের উপর। সন্ধ্যায় একটু পর সে একা একা ছাদে উঠে এলো। আকাশটা তখন ঘন কালো মেঘে ঢেকে গেছে। বাতাসে একটা ভারী গন্ধ, যেন বৃষ্টির আগমীয় বার্তা। নির্জানা ছাদে রেলিংয়ের হাত রেখে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে আকাশ থেকে এক ফোঁটা দুই ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। ধীরে ধীরে সেই ফোঁটাগুলো ঘন হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই ঝিরঝির বৃষ্টি নেমে গেল। কিন্তু নির্জানা নড়ল না। সে ঠিক আগের মতোই দাঁড়িয়েই রইল। বৃষ্টি পানি তার চুল ভিজিয়ে দিল, ওড়না ভিজিয়ে দিল। মুখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো ফোঁটায় ফোঁটায় জল। মনে হচ্ছিল প্রকৃতি তার হয়ে কেঁদে ফেলেছে। ঠিক তখনই হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। নির্জানা একটু ঘুরে তাকালো। অরণ্য দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা আলোয় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সে। তার চোখ দুটো স্থির হয়ে আছে নির্জনার দিকে। নির্জনা এক মুহূর্তে তাকিয়ে থেকেই মুখ ঘুরিয়ে নিল। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যেতেই উদ্যত হলো। কিন্তু ঠিক তখনই অরণ্য হঠাৎ এগিয়ে এসে তার হাতটা ধরে ফেলল। নির্জনা চমকে উঠল। এর আগেও অরণ্য তাকে নিজের দিকে টেনে নিল। মুহূর্তের মধ্যে নির্জনার শরীর গিয়ে ঠেকলো অরণ্যের বুকের সাথে। বৃষ্টির শব্দের মাঝেও দুজনের নিঃশ্বাস যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। নির্জনানা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ছটফট করে বলল, হাত ছাড়ুন। কিন্তু অরণ্য হাত ছাড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল, তুমি বৃষ্টিতে ভিজছো কেন? নির্জনা ঠান্ডা গলায় উত্তর দিল, আপনার জানার দরকার নেই। অরণ্য কিছুক্ষণ তার দিকে তাকিয়েই রইল। তার চোখে যেন এক অদ্ভুত দ্বিধা। তারপর ধীরে ধীরে বলল, তুমি আমাকে সত্যি বিয়ে করতে চাওনি? কথাটা শুনে নির্জনা একটু থমকে গেল, মুখ তুলে তাকালো না। সে বলল, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। বৃষ্টির ফোঁটা তখন আরো জোরে পড়েছে। ছাদের ওপর রেলিংয়ে দুজন মানুষ নীরবতার মাঝেও। অরণ্য হালকা করে নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠে এবার আগের চেয়েও শান্ত। তোমার জেদটা বেশ। নির্জানা এবার মুখ তুলে তাকালো। চোখ দুটো ভিজে বৃষ্টিতে, নাকি অন্য কিছুর জন্য বোঝা যায় না। সে ধীরে ধীরে বলল, আপনার অহংকারও কম না। কথাটা শুনে অরণ্য কয়েক মুহূর্ত চুপ করেই রইল। তারপর অদ্ভুতভাবে ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটে উঠল। হয়তো অনেক দিন পর। আর নির্জানা সেটা খেয়ালই করলো না। বৃষ্টি তখন আরো জোরে নামছে। আর সেই বৃষ্টির ভেতর দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যাদের সম্পর্কটা শুরু হয়েছে অচেনা দূরত্ব দিয়ে। কিন্তু ভাগ্য হয়তো ধীরে ধীরে তাদের কাছাকাছি টেনে আনছে। রাত প্রায় 10টা। ড্রয়িং রুমে বড় সোফাটার সামনে টেবিলের ওপর ছড়িয়ে রাখা আছে নানান রকম গহনা। সোনার নেকলেস, কানের দুল, বালা, আংটি প্রতিটাই যত্ন করে বের করে একে একে দেখাচ্ছে আজমিরা বেগম। তিনি মমতা ভরা চোখে নির্জনার দিকে তাকিয়ে বললেন, দেখো মা, এগুলো সব আমার গহনা। তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। নির্জনা চুপচাপ বসে আছে। তার দৃষ্টি গহনাগুলোর ওপর গেলেও চোখের কোনো আগ্রহ নেই। যেন এই ঝলমলে সোনা আরও তার ভেতরে শূন্যতাকে স্পর্শ করতে পারছে না। আজমিরা বেগম আবার একটা ভারী নেকলেস হাতে তুলে বললেন, এটা কিন্তু আমার খুব প্রিয়। তবু তুমি চাইলে এটা নিয়ে রাখতে পারো। নির্জনা ধীরে মাথা নাড়ালো, না, আমার কিছু লাগবে না। আজমিরা বেগম একটু অবাক হলেন। তিনি আবার অন্য একটা দুলের জোড়া এগিয়ে দিলেন। তাহলে এটা নাও মা। নির্জানা এবার নরম গলায় বলল, না আম্মা, সত্যি আমার কিছুই লাগবে না। একবার, দুইবার, তিনবার, যতবারই আজমিরা বেগম তাকে কিছু নিতে বললেন, ততবারই নির্জানা একইভাবে মাথা নাড়িয়ে না করে দিলেন। শেষ পর্যন্ত নির্জানা জেদের কাছে হার মানতেই হলো তাকে। তিনি হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে গহনাগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, আচ্ছা মা, তোমাকে কিছু নিতে হবে না। কিন্তু যখন যেটা দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে, কেমন? নির্জানা নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক তখনই ঘরে ঢুকলো অধরা। সে একটু হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। নির্জানা অবাক হয়ে তাকালো, পাগল নাকি? উনি আমাকে ডাকছেন? কিছুতেই হতে পারে না। অধরা তার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলল, কেন হতে পারে না? তুমি ভাইয়ার বউ। ভাইয়া তোমাকে ডাকতেই পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। নির্জানা একটু বিরক্ত হয়ে বলল, সকালবেলা কি বলেছি শুনতে পাওনি? আমি বাবা কোথাও যাচ্ছি না। কিন্তু নির্জানা এই জেদ
বেশিক্ষণ টিকল না। আজমিরা বেগম আর অধরা দুজন মিলে প্রায় জোর করেই তাকে উঠিয়ে দিলেন। অবশেষে অনিচ্ছে নিয়েই নির্জানাকে অরণ্যের ঘরে দিকে যেতে হলো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে। প্রতিটা ধাপ যেন তার বুকের ভেতর ধুকপুকানি আরো বাড়িয়ে দিচ্ছিল। ঘরের দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নির্জানা। তারপর ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকতেই সে থমকে গেল। ঘরটা পুরো অন্ধকার। নির্জানা বুকের ভেতর হঠাৎ করেই ধুকপুকানি শুরু হয়ে গেল। অন্ধকারে ঘরে দাঁড়িয়ে আছে নির্জানা। নির্জানা ছেলেবেলা থেকে তার ভয় একটু বেশি। সে বিড়বিড় করতে করতে বলল, লা ইলাহা ইল্লান্তা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। সে সুইচ বোর্ড খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে খাম্বার মতো কিছু একটা সাথে ধাক্কা খেলো, যার কারণে ভয় পেয়ে জোরে চেঁচিয়ে উঠতে অরণ্য মুখ চেপে ধরল। নির্জানা মুখ চেপে ধরেই সে দেওয়ালে সুইচ বোর্ড চাপ দিল। সাথে সাথে ঘর আলোকিত হয়ে উঠল। তারপর অরণ্য দাঁত কটমট করতে করতে বলল, এই মেয়ে, এভাবে চেঁচাচ্ছ কেন? ভূত দেখেছো নাকি? নির্জানা টেনে হিঁচকে অরণ্যর হাত ছাড়িয়ে দিল। তারপর আঙুল তুলে বলল, একদম বাজে কথা বলবেন না। আল্লাহ না করুক আমি ভূত দেখতে যাব কেন? ভূত বলে কিছুই হয় নাকি? অরণ্য আর কিছু বলল না। সে বিছানার দিকে যাচ্ছিল, আবার থেমে গিয়ে ঘুরে এসে বলল, এক মিনিট, তুমি আমার ঘরে কি করছো? তোমাকে না বলেছি তুমি আমার চোখের সামনে আসবা না? তাহলে আবার আমার সামনে আসার সাহস কি করে হয় তোমার? নির্জানা দৃঢ়তার সাথে বলল, আমি আপনার কে? অরণ্য মুখ ঘুরিয়ে নিল আর বলল, শোনো, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমাকে বউ বলে মানি না। এর চেয়েও ভালো হবে তুমি তোমার জায়গায় নিজেরই বুঝে নাও। নির্জানা কপাল সারু করে বলল, আপনি মানেন আর না মানেন, আমি তো আপনার বউ। তাহলে এখন আপনিও একটা কথা শুনে রাখেন, আপনি আমাকে মানেন আর না মানেন, এই ঘরটা এখন আমারও, আর আমি এই ঘরে থাকবো। আপনার ভালো না লাগলে আপনি বেরিয়ে যেতে পারেন। নির্জানার এই কথা শুনে অরণ্য ভীষণ রেগে গেছে। আজ পর্যন্ত কেউই তার সঙ্গে এভাবে মুখে মুখে কথা বলা তো দূর, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পায়নি। আর এই মেয়ে কিনা! অরণ্য নিজেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার উপরে দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, নিজেকে তো খুব আমার বউ বলে দাবি করেছ, তাহলে বইয়ের দায়িত্ব পালন করো। অরণ্য অনেক শক্ত করে চেপে ধরে আছে নির্জানাকে। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু অরণ্য শক্তির কাছে সে পেরে উঠছে না। অরণ্য জোর করে নির্জানার ঠোঁটের সাথে তার ঠোঁট ডুবিয়ে দিয়ে সুস্থে থাকে আর দাঁত দিয়ে কামড়াতেই থাকে। নির্জানার অনেক ব্যথা লাগছিল। সে দুপা একসাথে করে আঁচড়েতে থাকে। সে সুযোগে বুঝতে অরণ্যকে দুহাত দিয়ে জোরে একটা ধাক্কা দিয়ে বসে পড়ল। অরণ্য তখন রাগি রাগি চোখে নির্জানার দিকে তাকিয়ে থাকলো। নির্জানা অরণ্যর দিকে সরে গিয়ে এক ঝটকায় তার শার্টের কলার ধরে ফেললো আর বলল, আপনি আসলে কি চান? আমাকে দয়া করবেন না, এইভাবে কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? বিশ্বাস করেন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। শুধু আপনাকে কেন, এই মুহূর্তে আমি কাউকে বিয়ে করতে চাইনি। কিন্তু অরণ্য ভ্রু কুঁচকে গেল। কিন্তু কি? নির্জানা আস্তে আস্তে অরণ্যের শার্টের কলার ছেড়ে দিল। সে আর কিছু বলল না, একেবারে চুপ হয়ে বসে রইল। আর অরণ্য সে রুম থেকে বেরিয়ে বেলকনিতে এসে দাঁড়ালো। তারপর এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। সকাল প্রায় 9টা বেজে গেছে। ঘরে জানালার ফাঁক গলে রোদ এসে বিছানার এক কোণে পড়েছে। তবুও নির্জানা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সাধারণ সে কখনোই সকাল 10টার আগে ঘুম থেকে ওঠেন না। কেউ ডাকাডাকি করে মরে গেলেও তাকে ঘুম থেকে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। কিছুক্ষণ পরে দরজার কাছে এসে দাঁড়ালো অধরা। সে কয়েকবারে ডেকে উঠল, ভাবি, ভাবি শুনেছো? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। অধরা একটু বিরক্ত হয়ে দরজা ঠেলে দেখলো দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে গেল। তার মনের ভেতর থেকে লক করা, না,
সে ধীরে ধীরে ভেতরে ঢুকে বিছানার পাশে এসে দাঁড়ালো। নির্জনা তখনও চাদর গায়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অধরা আবার ডাকলো, ভাবি উঠবেন না? বিছানার ভেতর থেকে ভেসে এলো ঘুম ঝরানো গলা, নিহাল একেবারে জ্বালাবি না তো বলে দিলাম। অধরা প্রথম একটু থমকে গেল, তারপর মুখ চেপে হাসি আটকাতে চেষ্টা করলো, কিন্তু যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, তখন সে হালকা করে নির্জানাকে গোতা দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে নির্জানা বিরক্ত হয়ে উঠে বসলো, চোখ তখনও আধ ভেজা। রাগী গলায় বলল, এই নেহাল কুত্তা, তোকে ডিস্টার্ব করতে নিষেধ করলাম না? কথাটা বলেই আবার ধপ করে শুয়ে পড়লো। এইবার অধরার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, ভাবি আমি নেহাল ফেহাল না, আমি অধরা। অধরা নামটা কানে যেতেই নির্জানা হঠাৎ লাফিয়ে উঠে বসলো, চোখ বড় বড় করে বলল, কে কে অধরা? তারপর আবার বলল, ও অধরা তুমি? অধরা ঠোঁট বাঁকিয়ে মুচকি এসে বলল, হ্যাঁ আমি অধরা। আম্মু বলেছে ফ্রেশ হয়ে নিচে আসতে, আমি গেলাম। কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। অধরা চলে যাওয়ার পরও কিছুক্ষণ নির্জানা স্থির হয়ে বসেই রইল, যেন হঠাৎ করে ঘুম ভাঙার পর বাস্তবটা আবার মনে পড়ে গেছে। তারপর ধীরে ধীরে উঠে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে সে আলমারি থেকে মেরুন রঙের একটি সুতির থ্রি পিস বের করলো। কাপড়টা পরে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় ওড়না টেনে নিল। কিছুক্ষণ নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই আজমিরা বেগম তাকে দেখে মৃদু হেসে বললেন, এদিকে এসো মা। নির্জানা ধীরে ধীরে এগিয়ে এলো। আজমিরা বেগম তার দিকে স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, তোমার মন খারাপ তাই না? নির্জানা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি এনে বিষয়টা চেপে রাখার চেষ্টা করলো। আজমিরা বেগম নরম গলায় বলতে লাগলো, মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তখন তারা সম্পূর্ণ নতুন একটা পরিবেশের মুখোমুখি হয়। নতুন মানুষ, নতুন নিয়ম, সবকিছু অচেনা লাগে। এসবের সাথে মানিয়ে নিতে সময় লাগে। আশা করছি আস্তে আস্তে তুমিও সবকিছু মানিয়ে নিতে পারবে। একটু থেমে তিনি আবার বললেন, কিন্তু তোমার মনটা ভালো করার জন্য আমি একটা কাজ করেছি। তোমার বাড়ির সবাইকে আজ এখানে ডেকেছি, তারা সবাই আসবে। তুমি এইবার খুশি তো? কথাটা শুনে নির্জানা মুখে খুশির কোনো ছাপ ফুটল না, বরং মুহূর্তের মধ্যে তার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। সে হঠাৎ করেই বলে ফেলল, কেন? ওনারা কেন এখানে আসবে? কোনো দরকার নেই তাদের এখানে আসার, আপনি না করে দেন। আজমিরা বেগম বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি এসব কি বলছো মা? এমন কথা কি বলতে আছে? নির্জানা নিজেও বুঝতে পারলেন না রাগে মাথায় কার সামনে সে কি বলে ফেলেছে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েই রইল, তারপর হঠাৎ নিজের মাথায় হালকা করে চাপড় মেরে ফেলল। মনে মনে রাগে ফেকে সে এমন কিছু বলে ফেলেছে যার অর্থ সে নিজে ঠিক বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমের সোফায় এক পাশে বসে আছে নির্জানা, আর তার পাশে অধরা। ঘরের ভেতরে এক ধরনের নীরব আর আরামদায়ক পরিবেশে, যেখানে কথার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দুজনের হাসির শব্দ ভেসে উঠেছে। অন্যদিকে রান্নাঘরে থেকে ভেসে আসছে নানান রকম রান্নার গন্ধ। আজমিরা বেগম যেন একের পর এক পদ রান্না করেই চলেছে। কখনো হাঁড়িতে নেড়ে দিচ্ছে, কখনো মশলার ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছে পুরো ঘরে। নির্জানার শাশুড়িকে অনেকবার বলেছিলে, আম্মা আমি কি একটু সাহায্য করব? আজমিরা বেগম তখন হেসে মাথা বলেছিলেন, না মা, নতুন বউকে দিয়ে আমি কোনো কাজ করাই না, তুমি বসে গল্প করো। নির্জানাও আর জোর করেনি, যদিও সত্যি বলতে রান্নাটাও সে ঠিক মতো জানে না, শুধু শাশুড়ির মন রাখার জন্যই সাহায্য করতে চেয়েছিল। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে সে যে রান্না জানে না, এই কথাটা অন্তত এখনো বের হয়নি। ড্রয়িং রুমে বসে অধরা নানান গল্প করেছিল, কখনো ছোটবেলার দুষ্টামি, কখনো বাড়ি পুরানো ঘটনা। হঠাৎ করে সে নির্জানার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাবি ভাইয়া মানুষটাকে তোমার কেমন লেগেছে?
প্রশ্নটা শুনে নির্জানা কিছুক্ষণের জন্য থমকে গেল। তারপর ঠোঁটে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে খুব সোজাসাপটা গলায় বলল, উনি যেমন তাকে তেমনই লেগেছে। নির্জানা একটু অদ্ভুত জবাবে অধরা ভ্রু কুঁচকে গেল। সে মনে মনে ভাবলো, এটা আবার কেমন লাগা। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নির্জানা হঠাৎ কিছু একটা মনে পড়ল। তার চোখ দুটো একটু সারু হয়ে এদিক ওদিক তাকালো। তারপর অধরা দিকে ঝুঁকে ধীরে বলল, ওই একটা কথা, তোমার ওই গোমরামুখো ভাইটা কোথায়? সকাল থেকেই তো দেখছি না। অধরা অবাক হয়ে তাকালো। ভাইয়া তো খুব সকালেই অফিসে চলে যায়। কেন, তুমি জানো না ভাইয়া অফিসে গেছে? তোমাকে বলে যায়নি? নির্জানা ভ্রু তুলে বলল, আজব তো, উনি আমাকে বলে যেতে যাবেন কেন? অধরা একটু মুচকি এসে বলল, তোমাকে বলে যাবে না কেন? নির্জানা এবার কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কলিং বেল বাজলো। টিং টং শব্দটা ঘরের নীরবতা ভেঙে দিল। অধরা তাড়াতাড়ি উঠে দরজার দিকে গেল। দরজা খুলতে তার মুখে হাসি ফুটে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছে নির্জানা বাড়ির সবাই। প্রথমে ভেতরে ঢুকলো তৃষা, নির্জানা বড় ভাই, শামীমের স্ত্রী অর্থাৎ নির্জানার ভাবি। তার পাশে দাঁড়িয়ে আছে নেহাল, নির্জানার আপর ছোট ভাই। বয়স প্রায় 6 বছরের ছোট, কিন্তু দুষ্টুমিতে যেন পুরো পৃথিবী সমান তার টুকরো ঝুম। আর নীলু নির্জানার চাচাতো বোন। ঝুমু নির্জানার সমবয়সী, দুজনই একসাথে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আর নীলু এখনো স্কুল ক্লাস 9-এ। সবশেষে ভেতরে ঢুকলো নির্জানার ছোট চাচি দিলেরা বেগম। ড্রয়িং রুমে বসে থাকা নির্জানা দরজার দিকে তাকাতে হঠাৎ যেন চোখের পানি জমে গেল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধক করে উঠল। এক পরিচিত মুখ তবুও যেন তাদের দেখতে তার মন অদ্ভুত এক অস্বস্তি আর চাপা অস্বস্তিটা কাজ করতে লাগলো। আজমিরা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে মৃদু গলায় বললেন, নির্জানার মা, তোমার বাড়ির সবাই এসেছে, ওদের তুমি তোমার ঘরে নিয়ে যাও। নির্জানারা একটু থমকে গেলেও কিছু বলল না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আসুন। তৃষা, নেহা, ঝুমুর, নিমো আর দেলেরা বেগম সবাই তার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠল। অরণ্যের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে নিয়ে জানা সবার বসার জন্য ইশারা করলো। ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ যেন ঠিক বুঝতে উঠে পারছিল না কিভাবে কথা শুরু করবে। এই সময় তৃষা তার ব্যাগ থেকে ফোন বের করে কারোর সাথে একটা নাম্বার ডায়াল করে নির্জানার হাতে ধরিয়ে দিল। নির্জানা ভ্রু কুঁচকে তাকালো, কি হয়েছে? তৃষা শান্ত গলায় বলল, মা কথা বলবে তোমার সাথে। মুহূর্তের মধ্যে নির্জানার মুখে অভিব্যক্তি বদলে গেল। চোখে ঝলসে উঠল দমে রাখা রাগ। সে হঠাৎ করেই কড়া গলায় বলে উঠল, আমি কারো সাথে কোনো রকম কথা বলতে চাই না। ওই মহিলাকে বাদ দাও। আমার সাথে যেন কোনোভাবে যোগাযোগে রাখার চেষ্টা না করে। আমি ওই মহিলার সাথে একদমই কোনো কথা বলতে চাই না। ঘরের ভেতর সবাই স্তব্ধ হয়ে গেল। নির্জানা থামলো না। সে টিনার দিকে তাকিয়ে আবার বলল, আর ভাবি, তোমাকেও বলছি, তোমরা এসেছো ভালো কথা, খাওয়া দাওয়া তারপর সম্মান মতো চলে যাও। এর চেয়েও বেশি কিছু আমার থেকে আশা করবে না। তার কথা শেষ হতেই ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। ফোনের ওপাশে দাঁড়িয়ে থাকা আফসানা বেগম সবকিছু শুনিয়েছিলেন। হঠাৎ তার চোখের দিকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলেন। একসময় তিনি আর নিজেকে সামলাতে পারলেন না, অঝরে কেঁদে উঠলেন। আর এদিকে নির্জানার কথায় তৃষাও গভীরভাবে ভাবে আঘাত পেল। সে কখনো ভাবেনি নির্জানা তার সাথে এমন ব্যবহার করতে পারে। নির্জানাকে সে সবসময় নিজের ছোট বোন থেকেও বেশি ভালোবেসেছে, কিন্তু আজ তার মুখ থেকে বের হওয়া কথাগুলো যেন সোজা এসে তৃষার বুকের ভেতর আঘাত করলো। এরপর থেকে তৃষা আর তেমন কোনো কথা বলল না। সে চুপচাপ বসে রইল। খাবার টেবিলেও তার একই অবস্থা। সবাই যখন খাচ্ছিল তখন সৈদাবে নীরবে বসেছিল, ঠিক মতো খেতেও পারল না। তার চোখের কষ্টটা স্পষ্ট ছিল, কিন্তু সে কিছুই বলল না। বিকেলের দিকে অরণ্য বাসায় ফিরল। ড্রয়িং রুমে ঢুকতে সে দেখতে পেল নির্জানা বাড়ির সবাই বসে আছে। নির্জানা বাড়ির সবাইকে এক মুহূর্তের জন্য অবাক হলেও সে দ্রুত মুখে ভদ্র হাসি টেনে নিল। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে সে বলল, আপনারা বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে সে
সোজা নিজের ঘরের দিকে চলে গেল। এদিকে ঝুমুর চুপচাপ বসে সবকিছু লক্ষ্য করছিল। ছোটবেলা থেকে সে নির্জানাকে ভীষণ হিংসা করত। নির্জানার সৌন্দর্য সবসময় তাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিত। আর এখন তো তার হিংসা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। এত বড় বাড়িতে নির্জানার বিয়ে হয়েছে, এই বিষয়টা তার সহ্য হচ্ছে না। তার উপর অরণ্যর মতো স্মার্ট সুদর্শন একজন মানুষকে দেখার পর তার ভেতরের হিংসাটা যেন আরো তীব্র হয়ে উঠল। নেহাল কিন্তু এসবের কিছুই বুঝছে না। বোনের শ্বশুরবাড়িতে এসে সে তো আনন্দে আত্মহারা। ঘরে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কখনো সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কখনো আবার নিচে নামছে। অরণ্য যখন নিজের ঘরে ঢুকলো তখন নেহাল সেখানে খেলেছিল। অরণ্য ছোট বাচ্চাদের খুব ভালো লাগে। সে মুচকি হেসে নেহালকে পাশে বসে বলল, তোমার নাম কি? নেহাল বলল, নেহাল। অরণ্য হেসে বলল, অনেক সুন্দর নাম। নিয়ে জানা না তোমার কে হয়? নেহাল তৎক্ষণাৎ বলল, আপু। অরণ্য পকেট থেকে একটা চকলেট বের করে নেহালের হাতে দিল। তারপর তার চুলে হাত বুলিয়ে বলল, তুমিও তোমার আপুর মতোই কিউট। এই দৃশ্যটা দরজার কাছে দাঁড়িয়ে নিজানা অনেকক্ষণ ধরেই দেখছিল। কিন্তু কিউট কথাগুলো শুনে সে অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো, যে লোকটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, তার কাছে আমি আবার কিউট। নির্জানা গলা ফেকারে দিয়ে ঘরে ঢুকলো। নেহাল, সবাই বাসায় যাবে, তোমাকে নিচে ডাকছে। অরণ্য ভ্রু তুলে তাকালো, এখনই কেন যাবে? একেবারে ডিনার করে যাওয়ার কথা বলো। অরণ্য এই আচরণে নির্জানা সত্যি অবাক হয়ে গেল। তবু সে আর কথায় কান নিয়ে দিয়ে আবার নেহালকে ডাকলো, নেহাল চলো নিচে। অরণ্য এবার একটু বিরক্তি গলায় বলল, কি বললাম? না, তোমার দ্বারা কাজ হবে না, আমি গিয়েই বলছি। কথাটা বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। নির্জানা রীতিমতো হতভম্ব হয়ে গেল। সে নেহালের হাত ধরে অরণ্যের পিছু পিছু নিচে নেমে এলো। অরণ্য নিচে আসতে দিলেরা বেগম বলতে শুরু করলো, বাবা আজ আমরা বরং আসি, তুমি নির্জানাকে নিয়ে আমাদের ওখানে যেও। অরণ্য বলল, আন্টি এখন থেকে থেকে যান, একেবারে ডিনার করে গেলে খুব ভালো লাগতো। কিন্তু তৃষা, দেলেরা বেগমরা আর থাকতে চাইলো না। কিছুটা অস্বস্তি, কিছুটা মন খারাপ, সব মিলিয়ে তার চলে যাওয়ার সিদ্ধান্তই নিল। অরণ্য আরো কয়েকবার জোর করলেও শেষ পর্যন্ত আর কিছুই বলল না। অবশেষে একে একে সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে নির্জানা নিঃশব্দে সবকিছু দেখছিল। তার বুকের ভেতরটা তখন অদ্ভুত এক ভারে চেপে আছে, যেন অনেক না বলা কথা বোঝা জমে আসে সেখানে। নির্জানা দুপাশ তুলে বিছানার উপর জড়সড় হয়ে বসে আছে, হালকা বাতাসের জানালার পর্দা দুলেছে। আর সে সঙ্গে তার বুকের ভেতরটা যেন কাঁপছে অনবরত। দরজা বন্ধ হওয়ার মৃদু শব্দয় সে চমকে তাকালো। অরণ্য ধীরে পায়ে এগিয়ে এসে বিছানার এক পাশে বসলো। অরণ্য বসতেই নির্জানা কাঁচুমাচু হয়ে গেল, যেন তার পাশে বসা মানুষটা থেকে দূরে সরে গেলে একটু নিরাপদ থাকবে। এই ভেবে ধীরে ধীরে গুটি আরো দূরে সরিয়ে যেতে লাগলো। অরণ্য একবার তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভয় পাওয়ার দরকার নেই, কিছু করব না। নির্জানা ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আমি করতে দিলেই তো করবেন। অরণ্য কপাল কুঁচকে তাকালো, কিছু বললে? নির্জানা তাড়াহুড়ি করে মাথা নেড়ে বলল, কই না তো। অরণ্য গম্ভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। তারপর গম্ভীর গলায় বলল, এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? নির্জানার চোখে সঙ্গে সঙ্গে ক্ষোভের ছায়া নেমে এলো। সে ঠোঁট শক্ত করে বলল, সেটা জেনে আপনি কি করবেন? আপনি তো আমার সব স্বপ্ন, সব আশা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অরণ্য ধৈর্য এবার একটু একটু করে ক্ষীণ হয়ে আসছিল। সে কঠিন গলায় বলল, আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর কিন্তু এটা না। বেশি ভ্যান ভ্যান না করে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। নির্জানা মাথা উঁচু করে বলল, না, আমি আপনাকে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। এইবার সত্যি অরণ্যের ধৈর্যের ভাব ভেঙে গোলসের হঠাৎ নির্জানা দুই বাহু শক্ত করে চেপে ধরল। কণ্ঠস্বর নিচু, কিন্তু তাতে স্পষ্ট রাগের ঝাঁজ। আমাকে রাগিয়ে নিও না, আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। নির্জানা ব্যথায় লাগছিল, তবুও সে মুখে মুখে তর্ক ছাড়ল না। দাঁতে দাঁত চেপে বলল, কি করবেন আপনি? অরণ্য চোখ দুটো আরো গাঢ় হয়ে উঠল।
এমন হাল করব যাতে দ্বিতীয়বার আমার সাথে তর্ক করার আগে হাজারবার ভেবে নিতে হয়। নির্জানা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু অরণ্যর শক্ত গ্রিপ থেকে বের হতে পারল না। অরণ্য ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। তার ঠোঁট যখন নির্জানা ঠোঁটের ছোঁয়ায় একদম কাছাকাছি, ঠিক তখনই নির্জানা তাড়াহুড়ি করে বলে উঠল, সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে। অরণ্য থেমে গেল এক মুহূর্তে তাকিয়ে থেকে। সে নির্জানাকে ছেড়ে দিল। তারপর সোজা হয়ে বসে শান্ত গলায় বলল, কাল থেকে আগের মতো মেইনটেইন করে রেগুলার কলেজে আর কোচিংয়েই যাবে। একদিনও ফাঁকি দিতে যদি দেখেছি তাহলে খবর খারাপ আছে। অরণ্যর কথাগুলো শুনে নির্জানা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। বুকের ভেতর আনন্দের ঢেউ উঠল। খুশিতে প্রায় আত্মহারা হয়ে সে কৃতজ্ঞতার সঙ্গে বলল, সত্যি বলছেন? অরণ্য সংক্ষিপ্ত উত্তর দিল, হ্যাঁ, সত্যি। অরণ্য চৌধুরী কখনো মিথ্যে কথা বলে না। নির্জানার মনে হচ্ছিল যেন হঠাৎ করে তার আটকে থাকা আকাশটা আবার খুলে গেছে। এই আনন্দটা সে কাউকে বোঝাতে পারবে না। তার মুখে ফুটে উঠেছিল উজ্জ্বল হাসি, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই হাসি আবার মিলিয়ে গেল। মুখটা একটু ভার করে সে বলল, কিন্তু আমার বই তো সব ওই বাড়িতে। অরণ্য সহজ গলায় বলল, কালকে গিয়ে নিয়ে আসো। নির্জানার সঙ্গে সঙ্গে মুখ গোমড়া করে ফেলল, না, আমি আর ওখানে যাব না। অরণ্য ভ্রু কুঁচকিয়ে বলল, কেন? নির্জানা এক মুহূর্তেই চুপ করে থাকলো। তারপর মুখ ঘুরিয়ে বলল, না, কিছু না, বাদ দেন, ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে। এই বলে সে আর কোনো কথা বলল না। অন্যমুখ হয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল বিছানায়। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু নীরবতা। ভেতর দুজন মানুষের অদৃশ্য দূরত্বটা যেন আরো স্পষ্ট হয়ে রইল। সূর্যের মিয়ালম আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে নির্জানা মুখে। আলোটা তেমন তীব্র নয়, এখনো খুব সকালও হয়নি। তবুও অজানার কারণে নির্জানা ঘুমে ভেঙে গেল। চোখ না খুলে সে একটু নড়াচড়ে উঠতে গেল। ঠিক তখনই সে অনুভব করলো কেউ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। মুহূর্তে তার ঘুম ভেঙে উঠল গেল। নির্জানা ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দৃশ্যটা দেখেই নির্জানা রাগ মাথায় চড়ে বসল। সে অরণ্যর হাত সরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যভাবে যতবারই সে ছাড়ানোর চেষ্টা করেছে, অরণ্যর হাত যেন ততবারই আরো শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরেছে। নির্জানা বিরক্ত হয়ে আবারও নড়াচড়ে উঠল। তার এই নড়াচড়া স্পর্শ পেয়ে অরণ্যের ঘুমও বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘুম জড়ানো কণ্ঠেই চোখ না খুলেই অরণ্য বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে হারাতে পারবো না। কথাগুলো শুনে নির্জানা হতভম্ব হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, লোকটা কি মাথা ঠিক আছে? কি সব বলছে? এই আজব কথাগুলো নিয়ে আর মাথা ঘামানো না। সে বিরক্ত হয়ে অরণ্যকে ডাকতে শুরু করলো, এই যে মিস্টার, ছাড়ুন বলছি। অরণ্য ধীরে ধীরে চোখ খুললো। চোখ খুলতে তার দৃষ্টি গিয়ে পড়লো নির্জানার চোখ। এই মুহূর্তের জন্য দুজনের চোখে এক জায়গায় স্থির হয়ে রইল। তখন অরণ্যর বাহু শক্ত করে জড়িয়ে আছে নির্জানাকে। ঘোর কাটাতে নির্জানা আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অরণ্য এইবার দাঁতে দাঁত চেপে বলল, অরণ্য চৌধুরী, একবার কোনো কিছু ধরলে তা কখনোই ছাড়ে না, বুঝেছো? নির্জানা চোখ রাঙিয়ে বলল, আপনাকে আমি মানি না। নির্জানা কপাল কুঁচকালো। তারপর এক নিঃশ্বাসে বলে ফেলল, আর আপনিও তো খুব বড় বড় লেকচার দিচ্ছিলেন। আপনি নাকি আমাকে বউ বলে মানেন না, তাহলে এখন এত কিসের জোর খাটাচ্ছেন? নির্জানার কথা অরণ্য চোখের দৃষ্টি মুহূর্তে বদলে গেল। কয়েক সেকেন্ড সে চুপ করে নির্জানার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ নির্জানাকে ছেড়ে দিল। নির্জানার বুকের ভেতর তার ধুকপুকানি এখনো থামেনি। ঘরের ভেতর কয়েক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। জানালার ফাঁক দিয়ে সকালের রোদ ধীরে ধীরে বিছানার উপর ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই আলোতেও যেন দুজন মানুষের মধ্যকার দূরত্বটুকু কিছুতেই কমছে না। দুপুরের আসল সময়। জানালার বাইরে রোদের তাপ একটু নরম হয়ে এসেছে। ঘরের ভেতরে হালকা নীরবতা। বিছানার উপরে উপুড় হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল নির্জানা। কখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কখনো আবার
অকারণেই একের পর এক ভিডিও স্ক্রল করে যাচ্ছে। ঠিক তখনই দরজায় খুলে ভেতরে ঢুকলো অরণ্য। অফিস থেকে সদ্য ফেরা, মুখে হালকা ক্লান্তি ছাপ, হাতে একটা মাঝারি সাইজের সুটকেস। নির্জনা প্রথম তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অরণ্য যখন সুটকেসটা এনে তার সামনে বিছানার উপর রাখলো, তখন সে ভ্রু কুঁচকে তাকালো। এর মধ্যে কি আছে? অরণ্য সংক্ষিপ্ত গলায় বলল। খুলে দেখো। নির্জনার ফোনটা পাশে রেখে বসে পড়ল, তবুও সুটকেসটার দিকে হাত বাড়ালো না। না, আগে বলুন কি আছে, তারপর খুলবো। অরণ্য নির্লিপ্ত গলায় বলল, মাথা আছে। নির্জনা চোখ বড় বড় করে তাকিয়েই রইল। তারপর হঠাৎই অবাক হয়ে মুখে হাত চাপা দিয়ে ফিসফিস করে বলল, দিনে দুপুরে কার মাথা কেটে ফেলেছেন? অরণ্য বিরক্ত হয়ে কড়া গলায় বলল, একদম চুপ বলেছি, আগে খোলো। নির্জনার সঙ্গে সঙ্গে চুপ করে গেল। মাথা নিচু করে ধীরে ধীরে কাপা হাতে সুটকেসের চেইন খুলল। চেইন খুলতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখা তার সব বই খাতা আর প্রয়োজনীয় কাগজপত্র। কয়েক মুহূর্ত সে নিঃশব্দে তাকিয়ে রইল, তারপর অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? অরণ্য সহজ গলায় বলল, তুমি নাকি তোমার বাসায় আর যাবে না, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। কথাটা শুনে নির্জনার মুখে অজান্তেই একটুখানি উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনি অনেক ভালো। অরণ্য সঙ্গে সঙ্গে কথাটা কেটে দিয়ে বলল, না, আমি একেবারেই ভালো না। তারপর একটু গম্ভীর হয়ে বলল, এখন ফাঁকিবাজি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দাও। সামনে তোমাদের এক্সাম। এক্সামে আর বেশি দেরি নেই। কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড থেমে আবার বলল, হ্যাঁ আর হ্যাঁ, আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি আর পড়াশোনার সুযোগ করে দিচ্ছি বলে এই ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আমি শুধু এই সুযোগটা দিচ্ছি যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো আর আমার জীবন থেকে তাড়াতাড়ি বিদায় হতে পারো। কথাগুলো বলে অরণ্য আর এক মুহূর্তেও দাঁড়ালো না, সোজা ওয়াশরুমের দিকে হাঁটা দিল। অরণ্যের কথাগুলো শুনে নির্জনার মুখে হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। চোখের ভেতরে হালকা কষ্টের ছায়া নেমে এলো। সে হঠাৎ জোরে বলে উঠল, আপনিও বারবার ভুলে যাচ্ছেন কেন? আমিও আপনার লাইফে থাকতে চাই না। আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আমার আব্বু আমার সাথে এমনটা কেন করলো। আর হ্যাঁ, নিজেকে আপনি কি মনে করেন? আপনার মতো হাজারটা অরণ্য চৌধুরী আমার জন্য লাইন ধরে আছে। আপনাকে গোনার সময় আমার নেই। নির্জানা কথায় অরণ্য পা এক মুহূর্তের জন্যই থেমে গেল, কিন্তু সে পেছনে ফিরে তাকালো না। কোনো কথা গায়ে না মেখে একটু থেমে আবার হাঁটতে শুরু করলো। নিঃশব্দে ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। বিছানার উপর খোলা সুটকেস ছড়িয়ে থাকা বইগুলো দিয়ে তাকিয়ে রইল নির্জনা। তার বুকের ভেতর যেন অদ্ভুত এক অনুভূতি জমে উঠেছে, রাগ, অভিমান আর কৃতজ্ঞতা মিশ্রিত এক অচেনা ভার। সময় যেন নিজের মতো করেই বয়ে চলেছে। নির্জনার জীবনও ধীরে ধীরে আবার আগের ছন্দে ফিরতে শুরু করলো। কলেজ, কোচিং সবকিছু আবার নিয়মিত চলেছে। সকালবেলায় তাড়াহুড়া করে বের হওয়া, বিকেলে কোচিং শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফেরা, এই নিয়েই তার দিনগুলো কাটছে। কিন্তু এই কয়েকদিনে একটা জিনিস একটুও বদলানি, সেটা হলো অরণ্য আর নির্জনার মধ্যকার দূরত্ব। কখনো কখনো অরণ্যর কিছু আচরণ দেখে নির্জনার মনে হয় অরণ্যর মতো ভালো মানুষ বোধহয় আর কেউ হতে পারে না। আবার কিছু মুহূর্তে সে ধারণা ভেঙে যায় মুহূর্তের মধ্যেই। মনে হয় মানুষটা যেন দুটো সম্পর্ক আলাদা রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। নির্জনা আর অধরা একই ক্লাসে পড়লেও তারা দুজন আলাদা কলেজে পড়ে, তবে কোচিংটা তাদের একই জায়গায়। একদিন কোচিং শেষে তারা দুইজন পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির পথে ফিরলো। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দুজনের মনে হলো কেউ যেন তাদের পেছনে পেছনে আসছে। আজই প্রথম না, গত 3 দিন ধরে এমনটা হচ্ছে, তবুও তারা কেউই একবার পেছনে ফিরে তাকায়নি। কিছুটা পথ গিয়ে যখন তারা একটা ফাঁকা গলির ভেতর দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ নির্জনা পেছনে ফিরে তাকালো। একটা ছেলে তাদের কিছু দূরে দাঁড়িয়ে আছে। নির্জনাকে ঘুরে তাকাতেই দেখে ছেলেটা যেন একটু অপ্রস্তুত হয়ে গেল। দ্রুত পেছনে ঘুরিয়ে সোজা হেঁটে চলে যেতে লাগলো, কিন্তু নির্জনা দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে
পথ আটকে দিল। কঠিন গলায় বলল, এই লোক, দাঁড়ান। আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি আপনি আমাদের ফলো করেছেন। আপনি আসলে কি চান বলেন? ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে একবার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অধরার দিকে তাকালো, তারপর আবার নির্জনার দিকে, তারপর তোতলাতে তোতলাতে বলল, আমি অয়ন। আ আমি আসলে সেই দিনের মতো খুব খুশি কথা হয়নি, বেশি কথা হয়নি। কিছুক্ষণ কথাবার্তার পর তারা বাড়ি ফিরে এলো। এরপর থেকে প্রায়ই প্রতিদিন একটা অদ্ভুত দৃশ্য দেখা যেত। কলেজের ছুটি হলে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো অয়ন। নির্জনা বের হতে সে কিছু একটা এগিয়ে দিত, কখনো ছোট একটা কাঠ, কখনো একটা ফুল, আর নির্জনা মুচকি হেসে সেগুলো নিয়ে চলে আসতো। এভাবে দিনগুলো চলছিল, কিন্তু এই দৃশ্যটা প্রতিদিনের আরেক জোড়া চোখ গভীরভাবে লক্ষ্য করছিল। কিছুটা দূরে দাঁড় করানো একটি গাড়ির ভেতর থেকে স্টিয়ারিং এর পেছনে বসে থাকা অরণ্য, তার চোখে একটি দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। হাতের মুঠ শক্ত হয়ে যাচ্ছিল, চোখে যেন আগুন জ্বলেছে। রাত প্রায় 12টা। আজও অরণ্য এখনো বাড়ি ফেরেনি। বিয়ের পর থেকে নির্জনা লক্ষ্য করেছে অরণ্য সাধারণ এত রাত করেই বাইরে থাকে না। তবু আজ রাত অনেক হয়ে গেছে। নির্জনা তখন পড়ার টেবিলে বসে বই দেখছিল, কিন্তু মনটা ঠিক পড়ায় বসছিল না। ঠিক তখনই দরজায় খোলা শব্দ হলো। নির্জনা মুখ তুলে তাকালো। অরণ্য টলতে টলতে ভেতরে ঢুকেছে, আর হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সে স্বাভাবিক অবস্থায় নেই। নির্জনা অবাক হয়ে বলল, আপনি এত রাতে হলো যে? অরণ্য মাতাল কণ্ঠে হেসে বলল, তাতে তো তোমার অসুবিধা, তাই না? নির্জনা ভ্রু কুঁচকে বলল, আপনি নেশা করেছেন? এই কয়েকদিনে সে একেবারে অনন্যকে এমন অবস্থা দেখায়নি। বরং অধরা মুখে শুনেছে অরণ্য এসব নেশার ভান করা তো দূরের কথা, একেবারেই পছন্দ করে না। অরণ্য তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, আমি নেশা করেছি, বেশ করেছি। তাতে তোমার কি? নির্জনা ঠান্ডা গলায় বলল, আমার আবার কি? হঠাৎ অরণ্য দ্রুত এগিয়ে এলো, এক ঝটকায় নির্জনার দুই বাহু চেপে ধরে তাকে দেয়ালের সঙ্গে সজোরে ঠেলে ঠেসে ধরল। তার চোখে অদ্ভুত এক জ্বলন্ত দৃষ্টি। দাঁতে দাঁত চেপে বলল, তুই কি কিছুই বুঝিস না? তুই আর কি বুঝবি? একটা ছেলের মন বোঝার ক্ষমতা কি তোর কাছে আছে নাকি? নির্জনা ব্যথায় কেঁপে উঠল। গোংরাতে গোংরাতে বলল, ছাড়ুন, লাগছে। কিন্তু অরণ্য হাত আরো শক্ত হয়ে উঠল। সে গর্জে উঠল, বল, তোকে ওই ছেলেটা কিভাবে খুশি করে যেটা আমি পারবো না? বল, তোকে কিভাবে খুশি করতে হবে? কতক্ষণ করলে তুই খুশি হবি? ও কতক্ষণ পারে যে আমি পারবো না? কথাগুলো শুনে নির্জনা রাগে মাথায় উঠে গেল। সে তার ভেতরে সমস্ত শক্তি দিয়ে অরণ্যকে জোরে ধাক্কা দিল। অরণ্য তখনও টলছিল। ধাক্কাকে এক পা পিছিয়ে গেল। নির্জনা তীব্র ঘৃণার দৃষ্টি তাকিয়ে বলল, ছি, এসব কি বলছেন আপনি? তার কণ্ঠের ক্ষোভ স্পষ্ট। কোন ছেলে কথা বলছেন? আর আপনি কে আমাকে এইসব প্রশ্ন করার? সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো আমাকে বউ বলে মানেনই না, তাহলে আপনার সমস্যা কি? অরণ্য আর কিছু বলল না। সে সোজা গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। আজ আর ফ্রেশ হওয়ার প্রয়োজন বোধ করলো না সে। পরিহিত পোশাকও প্রয়োজন হলো না। যেন ধীরে ধীরে শরীরের সমস্ত শক্তি এক মুহূর্তেই নিঃশব্দে হয়ে গেছে। নির্জনা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ। তবুও সে ধীরে ধীরে অরণ্যর কাছে এগিয়ে এলো। নিঃশব্দে অরণ্যর পরিহিত কোটটা খুলে নিতে লাগলো। অরণ্য তখন চোখ বুজে আছে, কিন্তু তার ঠোঁট কাঁপছে, যেন ভেতরে কোনো অস্বস্তিটা তাকে শান্ত থাকতে দিচ্ছে না। মৃদুস্বরে বিড়বিড় করে বলল সে, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো, প্লিজ, আমাকে ছেড়ে যেও না। নির্জনা কথাগুলো শুনলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন সে শুনলেও শুনলো না। সবকিছু ঠিকঠাক করে দিয়ে প্রতিদিনের মতো আজও বিছানার মাঝখানে একটি কোল বালিশ রেখে নিজের জায়গায় শুয়ে পড়লো। অরণ্যর দিক থেকে মুখ ফুরিয়ে নিল সে। ঘরটা আবার নিস্তব্ধ থেকে গেল। সকালের নরম আলোয় জানালার ফাঁক গলে এসে পড়েছে অরণ্যর মুখে। আলাদা আলোটা চোখ লাগতে সে ধীরে ধীরে চোখ মেলালো। কিছুক্ষণ মিটমিট করে তাকিয়েই রইলো, তারপর দৃষ্টি গিয়ে থামলো পাশে শুয়ে থাকা নির্জনার ওপরে। নির্জনা তখনও ঘুমিয়ে।
তার মুখের উপর এলোমেলো হয়ে লেপ্টে আছে কিছু চুল। অরণ্য আলতো করে হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল। কি নিষ্পাপ মুখ! অরণ্য অপলক তাকিয়ে রইল নির্জনার দিকে, যেন এই মুখের দিকে তাকিয়ে থাকলেও তার সব অস্বস্তিতা মিলে যাবে। কিন্তু হঠাৎই যেন কিছু মনে পড়ল তার। মুহূর্তে চর শক্ত হয়ে উঠল, চোখের দৃষ্টি কঠিন হয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিজে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, শালে, নিষ্পাপ না চাই। একটু থেমে আবার বলল, আগে ওই ছেলেটাকে ধরি, তারপর তোমাকে দেখছি। ওই ছেলের এত বড় সাহস অরণ্য চৌধুরীর সম্পদের দিকে নজর দিয়েছে। ওর চোখ একেবারে তুলে ফেলবো আমি। তার কণ্ঠে তখন ক্রোধের সঙ্গে অদ্ভুত এক অধিকার বোধ। সে আবারও নির্জনার দিকে তাকালো, কঠিন চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, সাহস কি ওই ছেলের একা? তোর ঠোঁটে তিক্ত এক হাসি ফুটে উঠল। তোমার কি হাল করি, তাই সময় হলে দেখবে। অরণ্য চোখে তখন দহন জ্বলছে। মনে পড়ে গেল সেই দিনের কথা। কড়া রোদে এক বিরক্তকর দুপুর, শহরের ব্যস্ত ব্যস্ত সড়কে দীর্ঘ ট্রাফিক জ্যামের আটকে আছে অরণ্যর গাড়ি। বেশ কিছুক্ষণ ধরে গাড়ির ভেতর বসে আছে সে। চারপাশে অসংখ্য গাড়ির হর্ন, গরম বাতাস আর স্থির হয়ে থাকা যানবাহনের সারি, সব মিলিয়ে বিরক্ত যেন ক্রমশ বাড়িয়ে দিচ্ছে তাকে। স্টিয়ারিং এ আঙুল ঠুকতে ঠুকতে অরণ্য বিরক্তি চোখের সামনে তাকিয়েছিল। এই অরণ্য অপেক্ষা যেন আর ধৈর্যের সীমা পরীক্ষা নিচ্ছে। একসময় বিরক্ত হয়ে সে জানালার কাছ একটু নামিয়ে বাইরে তাকালো। তখনই তার চোখে গিয়ে পড়লো রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন তরুণ তরুণীর দিকে। মনে হলো তারা কোনো কলেজের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ব্যস্ত। কেউ পথচারীদের সাহায্য করছে, কেউ বা ট্রাফিক সামলাতে পুলিশের পাশে দাঁড়িয়ে কাজ করছে। অরণ্য প্রথমে উদাসীন দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু পরক্ষণে তার দৃষ্টি থেমে গেল এক জায়গায়। ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বেগুনি রঙের শাড়ি পরা একটা মেয়ে। সেও হয়তো স্বেচ্ছাবাদীর মতোই মধ্যেই একজন। রোদের আলোয় শাড়ির রংটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। মেয়েটার এক মনে কাজ করে যাচ্ছে, মাঝে মাঝে কারোর সঙ্গে কথা বলছে, আবার কখনো হাত নেড়ে পথ দেখিয়ে দিচ্ছে। অরণ্যর দৃষ্টি অদ্ভুতভাবে আটকে গেলে মেয়েটির উপর। কেন যেন আর চোখ সরাতে পারল না সে। সেদিন প্রথম যে নির্জনাকে দেখেছিল, বেগুনি রঙের শাড়ি পরে দাঁড়িয়েছিল মেয়েটি। সোনালি আলোয় যেন অন্যরকম দীপ্ত ছড়াচ্ছিল তার মুখ। সেই দিনই অরণ্য নিজের মনে এক সিদ্ধান্ত নিয়েছিল। মৃদু কিন্তু দৃঢ় স্বরে সে বলল, কারণ যেই দিন তোমাকে ওই বেগুনি শাড়িতে দেখেছিলাম, সেই দিন ঠিক করে নিয়েছিলাম তুমি শুধুই আমারই হবে। তোমার ওপর ওপর মানি না করি, কারণ আমি চাই না তুমি আমার মাথায় উঠে যাও, আর তোমার পড়াশোনার ক্ষতি হোক। তার চোখের দৃষ্টি আরো গভীর হয়ে উঠল। আমার ছাড়া তুমি আর কারো হতে পার। ভায়োলেট এজেন্স। দুপুরে আলোয় তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। প্রতিদিনের মতো আজও কলেজে গেটের সামনে দাঁড়িয়ে আছে অয়ন, হাতে একটা সাদা খাম, ভেতরে হয়তো আবার কোনো কার্ড কিংবা দুই একটা সরল সরল কথা। অপেক্ষার ভঙ্গিটা আজ একটু অন্যরকম, যেন অজানা আশঙ্কা তার বুকের ভেতর হালকা কাঁপন তুলেছে। কিছুক্ষণ পর গেট দিয়ে বের হলো নির্জানা। আজ সে অন্য দিনের মতোই চারপাশে তাকালো না, কারোর সাথে কথা বললো না, সোজা পা বাড়ালো অয়নের দিকে। অয়ন কিছুটা অবাক হলেও মুখে হালকা হাসি এনে দাঁড়িয়েই রইলো। নির্জানা এসে থামলো তার সামনে। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে দৃঢ় গলায় বলল, তুমি এইভাবে আমার সাথে আর দেখা করবে না। অয়নের মুখে হাসিটা মুহূর্তে মিলে গেল। কপাল কুঁচকে সে বলল, কেন, কোনো সমস্যা হয়েছে? নির্জানা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ঠোঁট কাঁপলো, কিন্তু শব্দ বের হলো না। ঠিক তখনই আড়াল থেকে ভেসে এলো এক ঠান্ডা তীক্ষ্ণ কণ্ঠ, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তবে এখন হবে। নির্জানা যেন জমে গেল জায়গাতেই। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই তার বুকের ভেতর এক ধক করে উঠল। অরণ্যকে সে ঠিক কল্পনাও করেনি এমনভাবে এমন জায়গা তার সামনে এসে দাঁড়াবে মানুষটার। পরের মুহূর্তে অরণ্য ঝড়ের বেগে এগিয়ে এলো, এক ঝটকায় অয়নের শার্টের কলার চেপে ধরলো, চোখ লাল, দৃষ্টি জ্বলন্ত। তোর সাহস কি করে হয় আমার সম্পত্তি দিকে নজর দেওয়া? নির্জানা কেঁপে উঠল, তাড়াতাড়ি এগিয়ে এসে কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন ওকে।
অয়ন হয়ে গেল। তবুও নিজেকে সামলে বলল, ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আসলে আপনি যা ভাবছেন তা। চুপ! অরণ্যের বজ্রধ্বনি কণ্ঠ চারপাশ কাঁপিয়ে দিল। তার একটা কথা বলি না, পরের বইয়ের সাথে ফষ্টি নষ্টি করিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করিস। এই সময়ের মধ্যে আশেপাশে লোক জড়ো হয়ে গেছে। কেউ ফিসফাস করছে, কেউ বিস্ময় তাকিয়ে আছে, আবার কেউ মোবাইল তুলে ভিডিও করতে শুরু করেছে। শহরের পরিচিত মুখ হওয়ায় অরণ্যকে অনেকেই চিনে ফেলেছে। পরিস্থিতির মুহূর্তে অস্বস্তিকর হয়ে উঠল। সবকিছু দেখে নিয়ে জানালা বুক ধড়ফড় করেও লাগলো। লজ্জায়, রাগ, অস্বস্তি সব মিলিয়ে সে যেন ফেটে ফেলল। অনেক হয়েছে সারণ, ওকে সারণ বলছি। ওকে যদি আর কিছু করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল অরণ্যর বুকে। তার হাত আগলা হয়ে গেল। ধীরে ধীরে ছেড়ে দিল অয়নের কলার। চোখের ভেতর দিয়ে এক মুহূর্তের জন্য কষ্ট ঝলসে উঠল। তারপর তা চাপা পড়ে গেল কঠিন নীরবতা। একটা শব্দও না বলে সে ঘুরে দাঁড়ালো, সোজা সামনে হাঁটতে শুরু করলো। নির্জানা দাঁড়িয়েই রইল। বুকের ভেতর তোলপাড়, প্রশ্নটা বারবার মাথা ধাক্কা দিচ্ছে। যে মানুষটা এতদিন বলে এসেছে সে আমাকে বউ বলে মানে না, আজ হঠাৎ এই অধিকার কোথা থেকে এলো? পরক্ষণই নিজেকে বুঝলো সম্মান। শুধু নিজের সম্মান রক্ষা করতে এসেছে, এর বেশি কিছুই না। নিজের বউকে অন্য একটা ছেলের সাথে যদি কেউ দেখে ফেলে, এতে এ তো তার সম্মান হানি হবে, তাই না? সে গভীর শ্বাস নিল। তারপর চারপাশে জড়ো হওয়া লোকজনের দিকে তাকিয়ে অনুরোধ করলো, আপনারা প্লিজ এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না। দয়া করে কোনো নিউজ করবেন না। তার কণ্ঠে ছিল ক্লান্তি আর অনুরোধের ভার। অয়ন কিছু বলতে চাইলেও নির্জানা শুধু মাথা নেড়ে তাকে থামালো। খুব শান্তভাবে বলল, তুমি যাও। অয়ন আর কিছু না বলে চলে গেল। নির্জানারাও ধীরে ধীরে সেখান থেকে সরে এলো। বাসায় ফিরে দরজায় পা দিতে সে থমকে গেল। ড্রয়িং রুমে বসে আছে তার মা আফসানা বেগম, পাশে শাশুড়ি। দুজনের মাঝে হালকা গল্প চলেছে। মাকে দেখে বুকটা হঠাৎ করে ভরে উঠল। তবুও মায়ের দিকে না তাকিয়ে নির্জানা শুধু বলল, বসুন, আমি আসছি। তারপর সোজা নিজের ঘরের দিকে চলে গেলাম। বিছানার উপর বসে আছে নির্জানা। দু হাত দিয়ে বিছানার চাদর শক্ত করে চেপে ধরেছে। চোখের পানি টলমল করেছে। মাকে দেখেও কথা না বলার কষ্টটা বুকের ভেতর গুমড়ে উঠছে। যতই রাগ থাকুক, মা তো মাই। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে ডাক এলো, নির্জানা মা আমার। নির্জানা মাথা নিচু করেই রইল। চোখের পানি গড়িয়ে পড়ল। ভাঙা গলায় বলল, কেন এসেছেন আপনি? আফসানা বেগম ধীরে ধীরে এগিয়ে এসে মেয়ের পাশে বসে পড়ল। কাপা হাতে তার মাথায় হাত রাখলো। এভাবে আমার ওপর রাগ করে থাকিস না মা, আমার যে খুব কষ্ট হয়। এরপর আমার নিজেকে ধরে রাখতে পারলো না নির্জানা। ঝাঁপিয়ে পড়ে মাকে জড়িয়ে ধরলো। বুক ভেঙে কান্নায় বেরিয়ে এলো, কেন আম্মু, আমার সাথে তোমরা এমন কেন করলে? আফসানা বেগম মেয়েটাকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। তুই তো জানিস তোর বাবা, তার কথায় অনড়, ওনার উপরে কেউ কথা বলতে পারে না। নির্জানা কাঁদতে কাঁদতেই বলল, তুমি তো একবার বুঝিয়ে বলতে পারতা আম্মু। আফসানা বেগম নরম গলায় বললেন, এমনটা বলতে নেই মা, আর অরণ্য ছেলেটা তো খারাপ না, ও অনেক ভালো ছেলে। এই কথা শুনে নির্জানা ধীরে ধীরে মায়ের বুক থেকে সরে এলো। চোখে মুছতে মুছতে তাকালো তার দিকে। আফসানা বেগম আবার বলল, আর তার চেয়েও বড় কথা, তোর বাবাও তো তোর এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি। ওনার স্বপ্নে ছিল তার একমাত্র মেয়েকে অনেক পড়াশোনা করাবে, বড় করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু অরণ্য, তিনি একটু থামলেন। নির্জানা ভ্রু কুঁচকে গেল। কিন্তু কি? ঘরের ভেতরে যেন হঠাৎ করে নীরবতা নেমে এলো। নির্জানা বুকের ভেতর ধীরে ধীরে কৌতূহল আর অজানা আশঙ্কা জমে উঠতে লাগলো। অরণ্য কি করেছে? আফসানা বেগম কিছুক্ষণ চুপ করে রইল, যেন শব্দগুলো গুছিয়ে নিচ্ছে ভেতরে ভেতরে। তারপর ধীরে, খুব নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, অরণ্যই তো তোর বাবার কাছে এমন করে আকুতি মিনতি করেছে। বেচারা তোকে অনেক ভালোবাসে মা। নির্জানা যেন হঠাৎই জমে গেল। আফসানা বেগম
বলতে থাকলো, তোর বাবা তো কিছুতেই তোর বিয়ে দিতে চায়নি। উনার এক কথা, মেয়েকে আগে পড়াশোনা করাবে, মানুষ করবে। কিন্তু অরণ্য, ওর চোখ মুখে এমন একটা জেদ ছিল, এমন এক ভালোবাসা যে কারো সাধ্য নেই তোকে ওর হওয়া থেকে আটকায়। তিনি মেয়ের কথায় মাথায় হাত বুলিয়ে দিলেন। তোর বাবা দেওয়া প্রত্যেকটা সত্য অক্ষরে অক্ষরে মেনে নিয়েছে ও, এখনো মানছে। তোর পড়াশোনা, তোর স্বাধীনতা, সবকিছু দায়িত্ব নিজেই নিয়েছে। শুধু একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে তোকে। কথাগুলো যেন একটার পর একটা ঢেউ হয়ে আছড়ে পড়লো নিজ জানালার ভেতরে। অরণ্য ভালোবাসে, মনে হলো কোথাও একটা ভুল হচ্ছে। নিশ্চয় সে ঠিক মতো বুঝতে পারছে না, যে মানুষটা প্রতিদিন বলে তাকে বউ বলে মানে না, তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, সে আবার এমনভাবে ভালোবাসে। জানে না, কিছু বলো না, শুধু চুপ করে বসে রইলো। তার চোখে ভেতরে তখন বিস্ময়, সন্দেহ আর অদ্ভুত এক অস্বস্তি মিশ্র ছায়া। কিছুক্ষণ পর আফসানা বেগম বাসায় ফিরে গেল। নির্জানাকে কিছুক্ষণের জন্য সাথে করে নিয়ে যেতে চাইল। নির্জানার শাশুড়ি আজমিরা বেগম সম্মতি জানিয়েছে, কিন্তু নির্জানা যেতে চাইল না। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক জেদ নাকি অনিশ্চয়তা, সেটা বোঝা গেল না। সন্ধ্যায় নেমে এলো। নির্জানার শাশুড়ি ঘরেই বসেছিল পুরনো অ্যালবাম, কিছু স্মৃতি জিনিস দেখার মন দিয়ে। সময় কেটে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে অস্বস্তিটা একটুও কমছিল না। রাত একটু গাঢ় হলে সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে গেল। দরজার কাছে এসে থেমে গেল। ভেতরে অরণ্য দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার কণ্ঠ নিচু, কিন্তু তাতে স্পষ্ট চাপা উত্তেজনা। যত টাকা লাগবে লাগুক, প্রয়োজন হলে বেশি বেশি করে টাকা দেন, তাও যেন সবাই আর কোনো বাড়াবাড়ি না করে, আর কোনো নিউজ না করে। এই নিয়ে আমি আর একটাও কথা শুনতে চাই না। জানা বুক ধক করে উঠল। ফোন কেটে দিল অরণ্য। তার মুখে স্পষ্ট চিন্তার ছাপ। জানা ধীরে ভেতরে ঢুকে বলল, কিছু হয়েছে? অরণ্য কোনো উত্তর দিল না, শুধু মুখ ঘুরিয়ে বেলকনি দিকে হাঁটতে লাগলো। জানা থামলো না, পিছু পিছু গিয়ে আবার বলল, বিকেলে ওই ঘটনাটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে? অরণ্য থেমে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েই রইল, যেন নিজের ভেতরে কিছু চাপা দিয়ে রাখা চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত পারল না। ঠান্ডা কাটা কাটা গলায় বলল, তোমাকে এত কিছু জানতে হবে না। তুমি তোমার ওই প্রেমিকার বিষয় সব জেনে রাখো, সেটাই ভালো। নির্জানা আবার বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। অরণ্য বিরক্তির সাথে বলল, ব্যাস, এই নিয়ে আমি আর একটাও কথা বলতে চাই না। সে ঘুরে চলে যেতে লাগলো। ঠিক তখনই নির্জানা বলে উঠল, এত কিসের হিংসা আপনার মনে? আমি প্রেম করি আর যাই করি, তাতে আপনার কি? আপনি তো আমাকে বউ বলে মানেন না। আপনার লাইফ থেকে যত তাড়াতাড়ি যায়, তাতেই তো আপনার শান্তি। কথাগুলো যেন আগুন হয়ে ছুটে গেল অরণ্যকে। সে থেমে গেল, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো লাল, দৃষ্টি ভয়ঙ্করভাবে স্থির। এক মুহূর্তেও নষ্ট না করে সে এগিয়ে এলো। কোনো কথা না বলে হঠাৎ করে নির্জানাকে কোলে তুলে নিল। নির্জানা চমকে উঠল, দুহাতে অরণ্যর পিঠে কেলাতে লাগলো, না মা, আমাকে। কি করছেন আপনি? নামান বলছি। অরণ্য কিছুই শুনল না, সোজা গিয়ে তাকে বিছানার উপর ছুঁড়ে ফেললো। নির্জানা ধাক্কা খেয়ে শ্বাস আটকে ফেললো। পরের মুহূর্তে অরণ্য ঝুঁকে এলো তার উপর, এক হাত দিয়ে বিছানার ভার দিয়ে নিজেকে সামলে রাখলো। তার অরণ্য হাত দিয়ে নিজের একটি হাত শক্ত করে চেপে ধরলো। তার মুখ খুব কাছে, শ্বাস ভারী, চোখ জ্বলেছে দহন রাগ, অভিমান, না কিছু অন্য কিছু বোঝা কঠিন। অরণ্য দাঁতে দাঁত চেপে বলল, আর একদিন যদি তোমাকে ওই ছেলের সাথে দেখেছি, তাহলে তোমার এমন হাল করব, এমন হাল করব, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। নির্জানা ওঠার চেষ্টা করেছে, কিন্তু অরণ্য এমনভাবে আটকে রেখেছে, যার কারণে সে বারবার ব্যর্থ হচ্ছে। নির্জানার আগে ফুঁসতে ফুঁসতে বলল, এত কিসের অধিকার দেখান আপনি? আমি আপনাকে মানি না, আমি আপনাকে। অরণ্য নির্জানাকে আর কিছু বলার সুযোগ দিল না। নির্জানার দুগাল চেপে ধরে তার শুকনো ঠোঁটে জোড়া নির্জানার ঠোঁটের সাথে ডুবিয়ে দিল। চুম্বন এতটাই গভীর ছিল যে একজনের আরেকজনের জিহ্বাও ছুটে পারছিল। কিছুক্ষণ পর অরণ্য নিজের
দখলে রাখা নির্জনার ওষ্ঠজোড়া ছেড়ে দিল। নির্জনার কিছু বলতে পারছে না, চুপ করে তাকিয়ে আছে অরণ্যর দিকে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, শুধু দুজন মানুষের দ্রুত ওঠানামা করার শ্বাসের শব্দ আর জমে থাকা হাজারটা না বলা কথার ভার। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রেম নেশা চলবে।